পিয়ালি এবং রাখি দুই বান্ধবী দুই ধরনের বিয়েতে বিশ্বাস করে। অর্থাৎ যখনই তাদের বিয়ের বয়স হয় তখন থেকেই পিয়ালি ঠিক করে সে অ্যারেঞ্জ ম্যারেজ করবে। অন্যদিকে রাখি কলেজ লাইফ থেকেই একটি ছেলেকে পছন্দ করে, তাই রাখির বাবা মা রাখির সঙ্গে সুজয়ের লাভ ম্যারেজের সম্মতি দেয়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে পিয়ালির জন্য প্রীতমের সম্বন্ধ আসে আর দুজনে দুজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পিয়ালি এবং প্রীতমের অ্যারেঞ্জ ম্যারেজ হয়। অন্যদিকে সুজয় এবং রাখি লাভ ম্যারেজ করে। আর কাকতালীয়ভাবে সুজয় এবং প্রীতম একই অফিসে কাজ করে। বিয়ের পর দেখিস ভাই, তোরা দুজনেই কিন্তু বলির কাটে মাথা দিয়েছিস, তাই দুই বন্ধু কিন্তু সাবধানে থাকিস। আর হ্যাঁ, বিয়ে যখন করেই ফেলেছিস কিছু তো করারও নেই, তাই ভুলেও কিন্তু হানিমুনে যাস না। কেননা হানিমুনে গিয়ে কখন যে মার্ডার হয়ে যাবি তা তো বলা যায় না, তাই গেলে সিকিউরিটি নিয়ে হানিমুনে যাস। কেন এরকম করে কেন বলছিস রে? আমরা দুজনেই তো সবেমাত্র বিয়ে করেছি, আর তুই বলছিস আমরা বলির কাটে মাথা দিয়েছি। বেকার ফালতু কথা বলিস না। আর তুই এখনো বিয়ে করিসনি বলে এসব ফালতু কথা বলছিস। আর তাছাড়া বেকার বেকার এই সমস্ত কথা বলে আমাদেরকে ভয় দেখাচ্ছিস কেন বলতো? আমার তো বিয়ে করতে বয়ে গেছে, কেননা এখন বিয়ে করা মানে মৃত্যুর সমান। তোরা খবর দেখিস না মনে হয়? কি বলছিস, কি পরিষ্কার করে বলবি? আরে কালকেই তো খবরে দেখছিলাম একটা কাপল অ্যারেঞ্জ ম্যারেজ করে সবেমাত্র হানিমুন করতে গিয়েছিল, আর সেখানে গিয়ে বউটা বরটাকে খুন করে দিয়েছে। তাই এখন কোনো মেয়েকেই বিশ্বাস নেই। আর আমি তো অ্যারেঞ্জ ম্যারেজ একদমই পছন্দ করি না। কুমারের কথা শুনে প্রীতম খুবই ভয় পেয়ে যায়, কারণ সে সবেমাত্র অ্যারেঞ্জ ম্যারেজ করেছে। তাই এবার সে মনে মনে তার বউকে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে সুজয় ব্যাপারটা হেসে উড়িয়ে দেয়, কারণ সে অ্যারেঞ্জ ম্যারেজ করেনি আর সে তার বউকে বিগত 5 বছর ধরে চেনে। আমার আর রাখি তো লাভ অ্যারেঞ্জ হয়েছে, তাই এইসব ব্যাপার নিয়ে আমি কোনো কিছু ভাবতে চাই না। কেননা আমার বউ আমাকে খুব ভালোবাসে, আর স্বপ্নেও আমাকে মেরে ফেলার কল্পনা করতে পারবে না, বুঝেছিস? হ্যাঁ জানা আছে ভাই, কেননা কিছুদিন আগে ওই লাভ অ্যারেঞ্জ করে একটা ছেলেও মারা গেছে, আর ছেলেটাকে তার বউ বিয়ের পর মেয়ের নীল ড্রামে ভরে রেখেছিল, বুঝেছিস? কুমার এই কথা বলা মাত্রই সুজয়ের কথা বন্ধ হয়ে যায়, কারণ সত্যি এরকম একটা খবর সে নিজেও পড়েছে। তাই সেদিন থেকে প্রীতম এবং সুজয়ের ভয়ের চোটে মুখের রং উড়ে যায়, আর তারা ঠিক করে যে তারা কোনোদিনও হানিমুন করতে যাবে না। অন্যদিকে দুই বান্ধবী মিলে ঠিক করে তারা কিছুদিন পরে বিদেশে হানিমুন করতে যাবে। রাখি, আমি কিন্তু ঠিক করে ফেলেছি, আমরা সুইজারল্যান্ডে হানিমুন করতে যাব। আর তুই তোর বরকে এই কথাটা বলে দিবি, কারণ আমরা 4 জনে একসঙ্গে ঘুরতে যাব। হ্যাঁ রে, ভীষণ মজা হবে। আর আমি হানিমুন করতে যাব বলে শপিং পর্যন্ত করে ফেলেছি। আর জানিস, সুজয় হানিমুনে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, কারণ ও কোনোদিনও বিদেশে ঘুরতে যায়নি। হ্যাঁ, আমার বড় তো কোনোদিনও বিদেশে ঘুরতে যায়নি, কিন্তু তবুও তোরা তো লাভ ম্যারেজ করেছিস, তাই একে অপরকে চিনিস। কিন্তু আমি ওকে একটুও চিনি না, তাই ঘুরতে ফিরতে গিয়ে দুজন দুজনের পছন্দ অপছন্দ সবই জেনে নেব, তাহলে আমাদের সংসার করতে সুবিধা হবে। এভাবে দুই বান্ধবী হানিমুনে যাওয়ার জন্য প্ল্যান করে, এমনকি দুজনে বিদেশে যাওয়ার টিকিটও কেটে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। রাত্রিবেলা প্রীতম যখন বাড়িতে ফিরে আসে তখন পিয়ালি তাকে বিদেশে ঘুরতে যাওয়ার টিকিট দেখায়, আর সেই টিকিট দেখা মাত্রই প্রীতম একেবারে ভয়ের চোটে আটকে ওঠে, এমনকি তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। এ কি, তুমি হানিমুনে যাওয়ার টিকিট দেখে এরকম ভয় পেয়ে গেলে কেন? তুমি কি আমার সঙ্গে বাইরে ঘুরতে যেতে চাও না, নাকি এই বিয়েতে তোমার মত ছিল না? কোনটা? আমি তো বুঝতেই পারছি না যে তুমি এরকম করছো কেন। না মানে তুমি ভুল বুঝছো পিয়ালি, মানে আমি বলতে চাইছি এই তো সবেমাত্র বিয়ে হলো, আর এখনই হানিমুন করতে যাওয়ার কি দরকার? আর তাছাড়া আমি আর তুমি এভাবে একা একা ঘুরতে যাবো, এতে করে মা তো খারাপ ভাবতে পারে। তাই আমি মাকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাবো, তা না হলে আমি একা তোমার সঙ্গে কোথাও যাবো না। তুমি একা ঘুরতে যাবে না মানে? কেন? তুমি যদি আমার সঙ্গে বিদেশে একা ঘুরতে যাও তাহলে আমি কি তোমার কোনো ক্ষতি করে দেব? এমন কথা শুনে প্রীতম আরো ভয় পেয়ে যায়, এমনকি সে পিয়ালির কাছেও যেতে চায় না। আর সে কিছুতেই পিয়ালির সঙ্গে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য একেবারেই রাজি হতে চায় না, যা দেখে পিয়ালির খুবই মন খারাপ করে। অন্যদিকে সুজয় যখন বাড়িতে ফিরে তখন, এই সুজয়, এই দেখো তোমার আর আমার হানিমুন ঘুরতে যাওয়ার টিকিট। আর হ্যাঁ, আমি আর পিয়ালি কিন্তু একসঙ্গে টিকিট কেটেছি, আমরা 4 জনে একসঙ্গে ঘুরতে যাব। তাই তোমার অফিসে তুমি ছুটি নিয়ে নিও, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি। হোয়াট? না না, হানিমুন করতে যেতে হবে না। আর তোমরা দুই বান্ধবী মিলে প্ল্যান করেই ফেলেছো, তার মানে তো কুমার ঠিকই বলছিল। কে কি ঠিক বলছিল? তুমি কি পাগলের মতো বকবক করছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। আর তুমি হানিমুনে যাবে না বলছো কেন? আমি 50,000 টাকা খরচা করে টিকিট কাটলাম, আর তুমি বলছো হানিমুনে যাবে না? এসব কিন্তু হবে না, আমি তোমাকে ধরে বেঁধে হানিমুনে নিয়ে যাব। এখন আমি বুঝতে পেরেছি, এই কারণে তুমি বাড়ির বাইরে নীল ড্রামটা রেখে দিয়েছো, যাতে তুমি আমাকে ধরে বেঁধে ড্রামের মধ্যে ভরে হানিমুন করতে নিয়ে যেতে পারো, তাই তো? সুজয়ের কথা শুনে রাখি খুবই অবাক হয়, আর সে বুঝতেও পারে না যে সুজয় এরকম পাগলের মতো বকবক করছে কেন, কারণ সে তাদের বাড়ির সামনে কোনো নীল ড্রাম দেখেনি।
তবে সুজয় অফিস থেকে আসার পথে বাড়ির বাইরে একটা বড় নীল ড্রাম দেখতে পায়, যেটা দেখে সুজয় খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এভাবে সুজয় এবং প্রীতম ভয়ের চোটে মোটেই হানিমুনে যেতে রাজি হয় না, কারণ অ্যারেঞ্জ ম্যারেজ হলে মার্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর লাভ ম্যারেজ হলে নীল ড্রামে বন্ধ হয়ে প্রাণ দেওয়ার জ্বালা। এই দুই জ্বালায় সুজয় এবং প্রীতম ভুগতে থাকে। এমনকি তারা তাদের স্ত্রীদের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করতে চায় না। অন্যদিকে দুই বান্ধবী একে অপরকে ফোন করে নিজেদের মনের দুঃখ ভাগ করে নেয়। আমি কিছুই বুঝতে পারছি না, বিয়ের পর আমাদের সঙ্গে এরকম কেন হচ্ছে? তোর তো না হয় অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তোর বর হয়তো তোর সঙ্গে কমফোর্টেবল হচ্ছে না, তাইও হানিমুনে যেতে চাইছে না, কিন্তু আমার তো 5 বছরের সম্পর্ক ছিল, কিন্তু তবুও সুজয় এরকম কেন করছে সেটাই আমি বুঝতে পারছি না। তুই চুপ কর রাখি, আমার সাথে আমার বর কমফোর্টেবল হচ্ছে না মানে? হানিমুনে শাশুড়িকে নিয়ে যাবে এটা কখনো হয়? আর সবসময় প্রীতম আমার দিকে সন্দেহর নজরে তাকায়, এমনকি আমার শাশুড়ি মাও আমার সঙ্গে কথা বলে না, আমার খুব মন খারাপ করে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। আর একদিন সুজয় যখন অফিস থেকে বাড়িতে ফিরে, তখন সে দেখে যে বাড়ির বাইরে সেই নীল ড্রাম রাখা নেই, আর যা দেখে সে আরো ভয় পেয়ে যায়। ওই দেখো, কালকে আমি রাখিকে নীল ড্রামের কথা বলেছি বলে ও সতর্ক হয়ে গেছে আর ওই ড্রামটা সরিয়ে দিয়েছে। এই বলে সুজয় বাড়ির মধ্যে ঢোকে এবং ভয়ে ভয়ে তার বউকে সেই নীল ড্রামের কথা জিজ্ঞাসা করে। তুমি কালকে থেকে কি নীল ড্রামের গান গাইছো বলো তো? ওটা পৌরসভার ড্রাম ছিল। এলাকার লোকেরা তাদের বাড়ির পচা ময়লা সব ফেলবে বলে ওই ড্রামটা আমাদের বাড়ির বাইরে বসিয়ে রাখা হয়েছিল। আজকে সকালে ড্রাম ভরে গেছে বলে পৌরসভার লোক এসে ড্রামটা নিয়ে চলে গেছে। অসহ্যকর একেবারে। রাখি এই কথা বলে সুজয়কে চুপ করিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু দুই বান্ধবী মিলে হানিমুন করতে যাওয়ার জন্য প্রীতম এবং সুজয়কে একেবারে অতিষ্ঠ করে তোলে। তাই প্রীতম এবং সুজয়ের কিছু করার থাকে না, কারণ তারা নিজেদের মনের ভয় প্রকাশ করে বলতে পারে না। এমনকি ভয়ের চোটে প্রীতম পিয়ালিকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাদের সঙ্গে তার মাও ঘুরতে যাবে। শেষ পর্যন্ত প্রীতমের প্রস্তাবে পিয়ালি রাজি হয়ে যায়। অন্যদিকে রাখিও হানিমুনে ঘুরতে যাবে বলে ব্যাগ গোছাতে শুরু করে দেয়। আর একদিন প্রীতম এবং সুজয় যখন অফিসে যায় তখন, প্রীতম, আমরা কিন্তু জীবনের বাজি রেখে হানিমুন করতে যাচ্ছি, কি করে আমরা নিজেদেরকে বাঁচাই বলতো? আর তোর মা তো বয়স্ক, সুতরাং ওখানে গিয়ে বৌদি যদি তোকে খুন করে ফেলে তোর মা তো কোনোভাবেই বাঁচাতে পারবে না। একই ভয়ের চোটে আমাদের বিয়ের পর ঘুম উড়ে গেছে, আর তারপর তুই এইসব কথা বলছিস? আমার সাথে নয় আমার মা যাচ্ছে, কিন্তু তোর সাথে কে যাবে শুনি? আর দুই বান্ধবী তো একই জায়গায় টিকিট কেটেছে, কিন্তু থাকবে তো আলাদা আলাদা এলাকায়। তাই তোকে যদি তোর বউ এরকম একটা নীল ড্রামে ভরে দেয় তাহলে আমি তো কিছু বুঝতে পারবো না, আর আমার কিছু হলে তুইও তো বুঝতে পারবি না। এভাবে দুই বন্ধু মিলে ভীষণই দুশ্চিন্তায় ভুগতে থাকে। আর সেদিন যখন তারা বাড়িতে ফিরে যায় তখন তাদের চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়, কারণ তাদের আর কিছুই বুঝতে বাকি থাকে না। কারণ প্রীতম পিয়ালিকে নিজের ব্যাগের মধ্যে সরু সরু ছুরি, কাঁচি এবং পেরেক ভরতে দেখে, যা দেখে প্রীতম ভালো মতোই বুঝতে পারে যে পিয়ালি তাকে মেরে ফেলার প্ল্যান করছে। এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে হানিমুন করতে যাওয়ার জন্য কেন লাফিয়ে উঠে নাচানাচি করেছো। এই যে দেখো, তুমি লুকি লুকি ব্যাগের মধ্যে কিরকম ছুরি, কাঁচি, পেরেক সবকিছু ভরেছো, যাতে তুমি হানিমুনে গিয়ে আমাকে মেরে ফেলতে পারো, তাই তো? আর তুমি আমার মাকেও মেরে ফেলবে ভেবেছো, তাই তো? তার মানে কুমার ঠিকই বলেছিল যে খবরে দেখাচ্ছিল অ্যারেঞ্জ ম্যারেজ করার পর তার বউ তাকে হানিমুনে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আর তুমিও সেই একই রকম মহিলা, তাই তো? তোমার সাথে বিয়ে করা আমার মোটেই উচিত হয়নি। প্রীতমের কথা শুনে পিয়ালি একেবারে আকাশ থেকে পড়ে, কারণ সে তার বরের কাছ থেকে এসব কথাবার্তা মোটেই আশা করেনি। অন্যদিকে সুজয় বাড়িতে গিয়ে দেখে তাদের ঘরে একটা বড় নীল ড্রাম রাখা আছে, যা দেখে সুজয় ভয়ের চোটে কাঁপতে শুরু করে। কুমার একদম ঠিক কথাই বলেছিল, তুমি হানিমুনে নিয়ে গিয়ে আমার খেল খতম করতে চাইছো, আর সেই জন্য এই নীল ড্রামটা কিনেছো, তাই তো? যাতে আমাকে মেরে নিঃশব্দে তুমি ড্রামে চাপা দিতে পারো। জাস্ট শাট ইওর মাউথ। তুমি বিয়ের পর থেকে আমাকে অনেকভাবে সন্দেহ করেছো, আর এরকম নীল ড্রাম নিয়ে আমাকে অনেকবার অনেক রকম ভাবে কথা শুনিয়েছো, কিন্তু আমি তোমার কাছ থেকে আর কোনো খারাপ কথা শুনবো না। তোমার কাছে তোমার এই কুমার নাকি কুমারী ওই বন্ধুটাই আসল হয়ে গেল, তাই তো? আর আমার উপর তুমি সন্দেহ করছো? তাহলে তুমি সত্যি কথা শোনো এবার। এই বলে রাখি সত্যি কথা বলতে শুরু করে। আমার আলমারিতে তোমার সব পুরানো জামা কাপড় ভর্তি হয়ে পড়ে আছে, আমার দামি দামি শাড়ি রাখার জায়গা হচ্ছে না, তাই আজকে আমি বাজারে আলমারি কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি যে আলমারিটা পছন্দ করেছি সেই আলমারিটা এখন বানিয়ে দেওয়া সম্ভব নয়, সেই কারণে। ম্যাডাম, যতক্ষণ না আপনাকে আলমারি বানিয়ে দিচ্ছি আপনি বরঞ্চ নীল ড্রামটা নিয়ে যান, কেননা এতে অনেক বড় জায়গা আছে, আপনার সমস্ত জামা কাপড় ধরে যাবে। না না দাদা, এখন চারিদিকে যা ঘটছে আমি এই নীল ড্রাম নিয়ে যেতে পারবো না। আপনি বরঞ্চ আমাকে কালো ড্রাম দিন, কারণ এই নীল ড্রাম দেখলে আমার বর খুব। রাখির কথা শুনে আলমারিওয়ালা হেসে ওঠে,
কিন্তু দুঃখের বিষয় তার কাছে কোনো কালো রঙের ড্রাম থাকে না। তাই রাখি বাধ্য হয়ে সেই নীল রঙের ড্রাম নিয়ে বাড়িতে ফিরে আসে। রাখির মুখে এরকম কথা শুনে সুজয় খুবই অবাক হয়। অন্যদিকে প্রীতম যখন তার বউকে উল্টোপাল্টা কথা শোনায় তখন, আমি মানছি আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, কিন্তু তাই বলে তুমি আমাকে এরকম জঘন্য সন্দেহ করতে পারো না। আর এগুলো ছুরি কাঁচি পেরেক নয়, এগুলো হলো পেডিকিউর আর ম্যানিকিউরের কিট। তোমার যদি বিশ্বাস না হয় এগুলো তুমি তোমার মাকে দেখাও, তোমার মা বলতে পারবে। আর প্রত্যেক মেয়ের কাছে এরকম পেডিকিউর ম্যানিকিউর করার কিট থাকে। তার মানে এই নয় যে আমি হানিমুনে এগুলো নিয়ে গিয়ে তোমাকে মার্ডার করে দেব। তুমি আমার সঙ্গে আর কোনো কথা বলবে না, চলে যাও এখান থেকে। পিয়ালির কথা শুনে প্রীতম ভালো করে জিনিসগুলো দেখে, আর সত্যি সেই জিনিসগুলোর প্যাকেটে লেখা থাকে যে সেগুলো শুধুমাত্র পেডিকিউর এবং ম্যানিকিউরের কিট মাত্র। এমন সময় প্রীতম এবং সুজয় দুজনেই কিভাবে তাদের স্ত্রীদের কাছে ক্ষমা চাইবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই তারা হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে। শেষ পর্যন্ত রাখি এবং পিয়ালি তাদেরকে ক্ষমা করে দেয়, আর তারা চারজনে একসঙ্গে হানিমুনে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা অনেক অনেক মজা করে বাড়িতে ফিরে আসে। তথা দেবী তার একমাত্র ছেলে প্রীতম এবং বৌমা চুমকির সঙ্গে বসবাস করত। চুমকি ভীষণ শান্ত ও ঘরোয়া প্রকৃতির মেয়ে ছিল। সে সবসময় তার শাশুড়ি মা এবং বরের মন জয় করে চলত। তথা দেবী এত সুন্দর সংস্কারপূর্ণ বৌমা পেয়ে নিজেকে খুবই ধন্য শাশুড়ি মা বলে মনে করত। তথা দেবী তার বৌমাকে যা কাজ করতে বলতো চুমকি সেই কাজ অক্ষরে অক্ষরে পালন করত। একদিন ভোরবেলা চুমকি সকলের জন্য ঘুম থেকে উঠে পড়ে। সেই দেখে তথা দেবী বৌমাকে বলে, বৌমা, তুমি আজকে এত ভোরবেলা উঠে পড়লে কেন? খুব ঠান্ডা পড়েছে, যাও ঘুমাও। তোমার তো ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ করবে। না মা, আজকে তো মঙ্গলবার। আজকে আমি চন্দনপুর অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের সকালবেলা ফ্রাইড রাইস, মটন কষা, ফিশ ফ্রাই রান্না করে খাওয়াবো। বাচ্চারা খুব খুশি হবে। তুমি সবার কথা কত চিন্তা করো, সব সময় গরিব মানুষদের সেবা করো, রান্না করে খাওয়াও। ঈশ্বর যেন তোমাকে খুব ভালো রাখে বৌমা। মা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি এবার গেলাম। আপনিও চলুন না আমার সঙ্গে, বাচ্চাদের মুখে হাসি দেখতে খুব ভালো লাগে। না বৌমা, আমার পায়ে খুব ব্যথা, আমি না হয় অন্য কোনো দিন তোমার সঙ্গে যাব, আজকে আমার আর যাওয়া হবে না। চুমকি আর দেরি না করে অনাথ আশ্রমে চলে যায়। তথা দেবীর বৌমার এমন বিনয়ী মায়াবী মন দেখে খুবই খুশি হয়। এমন সোনার টুকরো বৌমা খুব ভাগ্য করে পেয়েছি আমি। কি সুন্দর সবসময় গরিব মানুষদের সেবা করে, খুব ভালো, খুব ভালো। আমি যেন জন্ম জন্ম এমনই বৌমা পাই। চুমকি বাড়ি থেকে বেরিয়ে যায়। বাগানে পৌঁছাতে না পৌঁছাতেই সে তার শাড়ির আঁচল থেকে সিগারেট বার করে ধরিয়ে নেয় এবং মনের সুখে সিগারেটে টান দিতে শুরু করে। উফ, কালকে সন্ধ্যের পর একটাও সিগারেটে টান দিইনি, একেবারে ভালো লাগছিল না। বরটাও ঘরে এসে ভস ভস করে নাক ডাকছে। যেই সিগারেট ধরাবো অমনি জেগে যাবে। আর ওই শাশুড়িটাও হয়েছে আর একজন, বেশি ভক্তি শ্রদ্ধা না দেখালে সন্দেহ করবে। বিয়ের আগেই বেশ ভালো ছিল, কত বয়ফ্রেন্ড ছিল। আজ একজনের সঙ্গে নেশা করতাম তো কালকে অন্যজনের সঙ্গে। আর বিয়ের পর ওই রকম একটা গাধাকে পেয়ে আমার জীবনে আর কোনো আনন্দ রইল না। এই বলে চুমকি মনের আনন্দে 4-5টা সিগারেট খেয়ে ফেলে এবং চেউইং গাম চিবাতে চিবাতে অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের রান্না করে অনেক খাবার খাওয়ায়। এইভাবে সে প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাত দিয়ে সিগারেট খেতে শুরু করে। একদিন তথা দেবীর এক প্রতিবেশী লীলা তাদের বাড়িতে আসে। তথা, দেখো না, সকালবেলা গ্যাস ফুরিয়ে গেছে। আমার বৌমা তো কিছুই রান্না করতে পারেনি। তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে গো, আমাকে একটু দেবে? উফ, লীলাও পারে বটে। কুড়ে মহিলা রান্না করবে না আর আমার বাড়িতে এসে খাবার চাইবে। গ্যাস ফুরিয়ে গেছে না ছাই? কি হলো তথা? কি আর হবে, যাও রান্নাঘরে, বৌমা আছে, ওকে গিয়ে বলো তোমাকে খাবার দিয়ে দেবে। তথা দেবীর কথা শুনে লীলা রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরের জানালা দিয়ে চুমকিকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে যায়। লীলা সঙ্গে সঙ্গে চুমকিকে হাতে নাতে ধরার জন্য রান্নাঘরে ঢুকে পড়ে এবং চুমকি লীলাকে দেখে চমকে ওঠে। বাবা চুমকি, তোমার তো দেখছি সত্যি অনেক গুণ আছে। প্যাক প্যাক করে সিগারেট টেনে যাচ্ছ, মনে কোনো ভয় নেই তোমার?
আর তোমার শাশুড়ি মা সারাক্ষণ তোমার নামে প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। তুমি নাকি ভক্তি শ্রদ্ধা জানো, গরিব লোকেদের সেবা করো। না কাকিমা, আপনি ভুল ভাবছেন। আমি এটা সিগারেট। আমি বলতে চাইছি যে তোমাকে আর বেশি আমি করতে হবে না, মানে করতেই আছে। আমি এক্ষুনি তথাকে গিয়ে তোমার কুস্বভাবের কথা জানিয়ে দেব, তখন বুঝবে। এই বুড়ি, তোর সাহস তো কম নয়। তোর বর যখন ঘুমাই তখন যে ছাদে উঠে পাশের বাড়ির ঝন্টু কাকার সাথে চোখাচোখি করিস, গল্প করিস লুকিয়ে লুকিয়ে। আমি কিন্তু সব জানি। তুই যদি মাকে আমার সিগারেট খাওয়ার কথা বলেছিস, তাহলে আমিও কিন্তু তোর অবৈধ প্রেমের কথা তোর হাতির মতো বরকে জানিয়ে দেব। লীলা চুমকির কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তার পেছন পেছন চুমকিও বেরিয়ে আসে। তারা দুজনেই তথা দেবীর কাছে আসে। তথা, তোমার বৌমা খুব ভালো। কি সুন্দর করে আমাকে খাবার গুছিয়ে দিল, খুব ভালো। আমার বৌমা যদি এরকম ভালো হতো তাহলে আমি শান্তিতে একটু মরতে পারতাম। এই বলে লীলা সেখান থেকে চলে যায়। তথা দেবী নিজের বৌমার নামে প্রশংসা শুনে খুবই খুশি হয়ে যায়। এইভাবে প্রায় কিছুদিন কাটে। চুমকি কোনো না কোনো অজুহাতে বাইরে বেরিয়ে নিজের বয়ফ্রেন্ড রাজের সঙ্গে মদ সিগারেট খেয়ে আসে এবং ভীষণ ভীষণ মজা করে আসে। উফ ডার্লিং, এত তাড়াহুড়ো কেন করছো বাড়ি যাওয়ার জন্য? সবে তো সন্ধ্যা হলো, আরো 3-4টা পেগ খাও, তারপর না হয় বাড়ি যাবে। না ডার্লিং, আজকে বেশি নেশা করা যাবে না। আমি বাপের বাড়ির নাম করে বেরিয়েছি, আর অনেক রাত হয়ে গেছে। মুখ থেকে মদ সিগারেটের গন্ধ বেরোলে সমস্যা আছে। আমার বর আর বুড়ির কাছে কেস খেয়ে যাবো যে। এটা কিন্তু ঠিক না। অল্প সময়ের জন্য আসো, তারপর আবার বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করো। আমায় তো একটু সময় দাও ডার্লিং। সময় আসুক, ঠিক তোমাকে ভরিয়ে সময় দেব। এই বলে চুমকি বাড়ি চলে যায়। তার চোখ লাল দেখে তথা দেবী অনেক প্রশ্ন করতে শুরু করে। বৌমা, তোমার চোখের অবস্থা এরকম কি করে হলো? মা, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো, সেই হাওয়ায় আমার চোখ লাল হয়ে গেছে। চোখে ঠান্ডা লেগেছে মনে হয়। আমার শরীর খারাপ লাগছে মা, আমি ঘুমাতে গেলাম। কিন্তু তোমার এরকম দেরি হলো কেন? বাপের বাড়িতে এতক্ষণ কি করছিলে? মা, আমি ওখান থেকে একটা বৃদ্ধাশ্রমে বয়স্ক মহিলাদের শাড়ি আর কম্বল দান করতে গিয়েছিলাম, তাই অনেক রাত হয়ে গেল। চুমকির কথা শুনে তথা দেবী খুবই খুশি হয়, তাই সে চুমকিকে আর কিছু বলে না। চুমকি তার ঘরে চলে যায়। এভাবে প্রায় কিছুদিন কাটে। চুমকি নিজের বহুরূপী বউয়ের রূপ সবার সামনে খুব সুন্দরভাবে বজায় রাখে। সকলের সামনে এসে এমন ভাব থাকে যেন সে ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর সবার আড়ালে মদ, গাঁজা, সিগারেট খায় এবং বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি করে। একদিন, অনেকদিন হয়ে গেল বাগানটা পরিষ্কার করা হয়নি। বৌমা সারাক্ষণ তো সেবায় ব্যস্ত থাকে। বাগানটা পরিষ্কার করে রাখা আমার দায়িত্ব। না হলে বৌমা মাঝে মাঝে বাগানে ঘোরে, পোকামাকড় কামড়ায় যদি। এই বলে তথা দেবী ঝাঁটা নিয়ে বাগান পরিষ্কার করতে চলে যায়। সে বাগান পরিষ্কার করার সময় বেল গাছের কোনায় অনেকগুলো পড়া সিগারেট দেখতে পায়। সে অতগুলো সিগারেট দেখে আটকে ওঠে। সে ঝাড়ু দিয়ে সমস্ত সিগারেট ফেলার পর ঘরে এসে তার ছেলেকে বলে, দিন দিন অনেক উন্নতি হচ্ছে তোর দেখছি। এই বাজে স্বভাবটা কবে থেকে আবার ধরলি তুই? আমি তো অবাক হয়ে গেলাম দেখে। কি বাজে স্বভাব বলো, কথা ঘুরিও না। বেলগাছের কোনা থেকে আমি অনেকগুলো পোড়া সিগারেট পেয়েছি। তুই রোজ বেলগাছের কোনায় গিয়ে সিগারেট খাস? ছি, বৌমা জানলে তোকে ভীষণ খারাপ ভাববে। তোর অনেক অবনতি হয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি সিগারেট খেতে যাবো কেন, আর কিসের জন্যই বা খাবো? আমি জীবনে সিগারেট ছুঁয়েও দেখিনি, আর তুমি আমায় এইসব বলছো? সিগারেটের কথা শুনে চুমকি ঘামতে শুরু করে। বৌমা, তোমার বর সিগারেট টানছে আর তুমি ভয়ে ঘেমে গেছো কেন? তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? ওই পোড়া সিগারেট গুলো কি তোমার? মা, আপনার কি মাথা খারাপ? আমার নামে অপবাদ দেবেন না। আমি সিগারেট কেন খাবো? আপনার ছেলের স্বভাব ভালো নয়, এখন সিগারেট খাচ্ছে, কদিন পর মদ খাবে। এই মদমাতালকে নিয়ে তো সংসার করতে হবে এবার আমাকে। এই বলে চুমকি ঘরে চলে যায়। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। চুমকির নেশা করার স্বভাব দিনে দিনে বাড়তে থাকে। একদিন, বৌমা, আমি ছেলের সঙ্গে আমার দিদির বাড়িতে যাচ্ছি। দিদির শরীরটা ভালো নেই, তোমাকে 2 দিন একা একা বাড়িতে থাকতে হবে। হ্যাঁ মা, আমিও বাড়ি থাকবো না। আজকে আমার অনাথ আশ্রমের বাচ্চারা একটা স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করেছে, আমাকে আজকে ওখানে যেতেই হবে।
ঠিক আছে বৌমা, তুমি সাবধানে যেও, আমি আর প্রীতম বেরিয়ে যাচ্ছি। এই বলে তথা দেবী প্রীতমের সঙ্গে চলে যায় আর সঙ্গে সঙ্গে চুমকি নিজের আসল রূপে চলে আসে। সে ঘরে গিয়ে শাড়ি ছেড়ে হট প্যান্ট এবং ক্রপ টপ পরে ফেলে। পকেট থেকে সিগারেট বের করে টানতেও শুরু করে। সে তার বয়ফ্রেন্ড রাজকে সঙ্গে সঙ্গে ফোনও করে। ডার্লিং, তাড়াতাড়ি একটা 750 মদের বোতল নিয়ে আমার বাড়িতে চলে এসো। আমার শাশুড়ি আর গাধা বরটা বাড়িতে নেই। আজকে আমি আর তুমি খুব মজা করব। এখনই আসছি। রাজ কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মদ নিয়ে চলে আসে। তারা দুজনে অনেক পরিমাণে মদ খায়, সিগারেট খায়, এমনকি নাচানাচিও করে। হঠাৎ সেই সময় বাড়িতে তথা দেবী ও প্রীতম চলে আসে। শাশুড়ি আর বরকে দেখে চুমকির নেশা উড়ে যায়। বৌমা, তুমি এইভাবে গরিব মানুষদের সেবা করো? এই ছেলেটাকে তো দেখে কোনো অংশে গরিব বলে মনে হচ্ছে না। আর আমি যে আমার বৌমার এমন বহুরূপী রূপ দেখবো সেটা তুমি ভাবতেও পারিনি। ছি, তুমি শেষ পর্যন্ত একটা পরপুরুষের সাথে নেশা করে অসভ্যতামি করছো। ছি ছি ছি, মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, ইস। এই বলে প্রীতম রাজকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। বৌমা, তোমার বাগানে ঘোরাঘুরি করা আর এত ভালো মানুষই রূপ দেখেই আমার সন্দেহ হয়েছিল। আর যেদিন ওখানে সিগারেট পাওয়ার কথা শুনি তোমাকে ঘামতে দেখি, ওই দিনই আমার সন্দেহ আরো জোরালো হয়ে যায়। আর সেই জন্যই তথা দেবীর সন্দেহবশত একদিন তার বৌমার পিছু করেছিল। সে চুমকির পেছন পেছন গিয়ে দেখে যে বাগানের কোনায় দাঁড়িয়ে চুমকি সিগারেট খাচ্ছে এবং ফোনে কথা বলছে। আরে রাজ, তুমি এত চাপ নিচ্ছ কেন? আমি নেশা করি, কেউ ধরতেই পারে না। আর তোমার আর আমার অবৈধ প্রেমের কোনো প্রমাণ কারোর কাছেই নেই। সো চিল, আমরা ধরা পড়বো না। আর আমার ভক্তি শ্রদ্ধা দেখে আর গরিব মানুষের প্রতি দয়া দেখে আমার শাশুড়ি মা পুরো আমার স্নেহে মজে গেছে। ও, এই ব্যাপার? বহুরূপী সেজে আমাকে আর আমার ছেলেকে ধোকা দেওয়া? দাঁড়া, এখন যদি তোমাকে ধরি তাহলে আমার ছেলে আমার কথা বিশ্বাস করবে না। তাই একদিন আমার ছেলের সামনে তোমার নোংরামির পর্দা আমি ফাঁস করে দেব। বহুরূপী বৌমার আসল রূপ বের করার জন্য দিদির বাড়িতে যাওয়ার নাটক করে এবং রাস্তার মাঝখান থেকেই ছেলেকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসে। তথা দেবীর প্ল্যান পুরোপুরি সাফল্য পায়। প্রীতম, বিশ্বাস করো, আমি এরকম নই। ওই ছেলেটাই আমাকে উস্কেছিল। আমি নেশা ভাঙ কিছুই করতাম না। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস আবার তোমায়? আমি তোমায় আর এক বিন্দু ট্রাস্ট করি না। তুমি প্লিজ আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বাড়ি থেকে আমাকে বের করে দিও না। আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমার বাবা মা আমাকে ফিরিয়ে নেবে না। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না। চুমকির চোখে জল দেখে তথা দেবীরও খুব কষ্ট হয়। তারা চুমকিকে ক্ষমা করে দেয়। চুমকিকে ডাক্তার দেখিয়ে সব রকমের নেশা থেকে মুক্ত করা হয়। এভাবে তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।